আমি একা যে আটকাবো, আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন, নাহলে আমি যে একা আটকাবো। আকামো পেয়েছেন মানুষের ভোট নিয়ে, যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে, গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে। দেখ, আমি ওর সঙ্গে এখন যাচ্ছি। আজকে আমার বড় ভাই যান ভাঙড়ে দাঁড়িয়ে কি বলেছে শুনেছেন? শুনেছেন তো কি বলেছে? শুনেছেন? আমি তো সবটা শুনতে পাইনি। বলছে আর একটা সুযোগ দিচ্ছি পার্লামেন্টে ওয়াকফ নিয়ে রাজ্য থেকে এমপির সংখ্যা আমার মনে হয় ইচ্ছাকৃতভাবেই উনি বলেছেন 34টা, 29টা এমপি তৃণমূলের রাজ্য থেকে গিয়েছে, যে তারা কি করে দেখবো, আর একটা সুযোগ দিচ্ছি। বুঝতে পেরেছেন কি বলে দিয়েছে? ওই ওয়াকআউট করে বাইরে চলে আসবে, ও খেলা বন্ধ করে দেব। যদি ওয়াকআউট করে বাইরে বের হয়, পশ্চিম বাংলার মানুষ বুঝিয়ে দেবে এমপিদেরকে। এনআরসি এর সময় অনেক নাটক করেছে, ওর দিবার সময় পেছনে তোলগাতে বেরিয়ে গিয়েছিল এমপি গুলো, এবার আচ্ছা হবে না। আজকে এই ভাঙড়ের বুকে দাঁড়িয়ে বলেছে, তার আমি শুধু এখানে রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি। যেখানে যার ভোট দেওয়ার দরকার সেখানে তো ভাই দে না, যেখানে বলার দরকার সেখানে বলবে না। এই পশ্চিমবাংলাতে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যে ওয়াকফ নিয়ে 2 দিন আলোচনা হয়েছে ভাই, জানেন? দুর্ভাগ্যের বিষয় আমি মাত্র 7 মিনিট পেয়েছিলাম। রাজনৈতিকভাবে আমি ওখানে সংখ্যায় কম, 7 মিনিট টাইম পেয়েছিলাম। বাইরে যারা বড় বড় মিটিং করছে না, কদিন আগে রানী রাসমণিতে দাঁড়িয়ে মিটিং করে বড় বড় কথা বললো, সে বাবুকে বক্তব্য দিতে দেখলাম না। যে দুটো বড় নেতা তৃণমূলের মঞ্চ থেকে বড় বড় কথা বললো না, তাদেরকে বক্তব্য দিতে দেখতে পেলাম না। আরে বক্তব্য দেওয়ার জায়গা তো বেশি করে ওই জায়গাটা, সবাই তো ওখানে চান্স পাবে না। আপনারা ওখানে চান্স পেয়েছেন, আপনাদের কাজ হচ্ছে ভিতরে বলা, তারপরে বাইরে বলবেন। বাইরেতে এত লোক বলার আছে, ইমাম সাহেব থেকে শুরু করে মলি সাহেব থেকে শুরু করে সাধু সন্ন্যাস যারাই আছেন সবাই বলতে পারেন, কিন্তু ভিতরে তো সবাই ঢুকতে পারবে না। ওখানে বলেনি। এই দ্বিচারিতা যদি করে ছাড় হবে না, হবে নাকি ভাই? যাকে যার ইচ্ছা ভোট দেন। যদি ওয়াকআউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে, বাইরে জনগণকে প্রস্তুত দিতে হবে। যদি ট্রেনে করে আসে, হাওড়া স্টেশনের বাইরে বাড়াতে দেব না। যদি ফ্লাইট আসে, দমদমের বাইরে বাড়াতে দেব না। এটা বলে যাচ্ছি। আজকে অনেক নাটক হয়েছে, বলার লোক ছিল না বলে যা বুঝিয়েছে বলে দিয়ে বুঝেছে, সেই বুঝে নিয়েছি। এখন স্টাডি করেছি, পড়াশোনা করেছি, কি আইন আনছে দেখছি, আর কোথায় বলার দরকার যদি না সেটা করে ছাড় হবে না। আমি একা যে আটকাবো, আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন, নাহলে আমি যে একা আটকাবো। আকামো পেয়েছেন মানুষের ভোট নিয়ে, যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে, গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে। দেখ, আমি ওর সঙ্গে এখন যাচ্ছি। এই ওয়াকফ বিলটা নিয়ে পুরো কেমন নাটক হতে যাচ্ছে জানেন? ঠিক সিএ এর সময় মনে আছে ক্যাকা ছিচি করেছিল, মনে আছে আপনাদের? আর যখন ভোটাভুটি হচ্ছিল, এটা কোথায় গিয়েছিল? পেছনে দরজাতে পালিয়েছিল। এরা বলছে রাজ্যের ওয়াকফ বাঁচাও, রাজ্য সরকার বলছে ওয়াকফ বাঁচাবো, কিন্তু যারা বলছে ওয়াকফ বাঁচাবো তারাই ওয়াকফ লুটে রেখে দিয়েছে। এই আপনাদের এই হাড়ুয়া বিধানসভার মাজারটা নাম বলো, হারোয়ার পীর গুরাচাঁদ রহমতুল্লাহের মাজারের যে উনার সম্পত্তি কত জানেন? 900 কত বিঘা ওয়াকফ প্রপার্টি আছে। আজকে চুরি হতে 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 এখন 100 বিঘাও আর নাই। হ্যাঁ বাবা, 92 শতকে এসে পৌঁছে গিয়েছে। মানে ভাবতে পারছেন কারা লুটেছে এটা? বিজেপি তো পশ্চিমবাংলা এখনো ক্ষমতায় আসেনি। তাহলে বিগত যে সরকারগুলো ছিল, কারো একটা লুটেছে, সবাই একটু একটু করে নিয়েছে। নিয়ে এখন বিজেপি ওই 92 শতক বাকি আছে, বিজেপির এবার নজর হচ্ছে ওই 92 শতকটা ভাই আমাকে দিয়ে আমি পকেটে ভরি। এই হচ্ছে সংশোধনী ভাই। মানে যা এতদিন যারা লুটেছে রাজ্য স্তরে লুটেছে, সেন্ট্রালি বিজেপি লুটতে পারেনি। ওয়াকফ কাউন্সিল অফ ইন্ডিয়ার সিডব্লিউসি, সরি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এতদিন লুটতে পারেনি। লুটেছে কিভাবে? রাজ্যের ওয়াকফ বোর্ডের মাধ্যমে। এবার কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছো। পীর গোরাচাঁদ রহমতুল্লাহের মাজারের বা উনার যে অ্যাসেট যেটা ছিল 900 বিঘা মতো, ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে। আর 92 শতক আছে, ও আর কাউ পাবে না, আমার পকেটে ভরতে হবে। এই হচ্ছে সংশোধনী ভাই।
মানে মোদ্দা কথা এই হচ্ছে, বাকি যতটুকু আছে গিলে নেবে। এবার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কি বলছে, রাজ্য সরকার কি বলছে, আমি লড়াই করবো তাই তো ওয়াকফকে আটকানোর জন্য। আমরা রাজ্য সরকারের যে ওয়াকফ বোর্ড পশ্চিমবাংলায় আছে 7/3/2022 একটা আমরা আরটিআই করেছিলাম আমাদের পক্ষ থেকে। আমাদের আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন, এক্সপার্ট আছেন, তাকে দিয়ে আমরা একটা আরটিআই করেছিলাম, যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে টোটাল যে পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি আছে তার মধ্যে কতটা ওয়াকফ লিজ হিসাবে দেওয়া আছে, কত বিঘা ওয়াকফ সম্পত্তি বা কত শতক ওয়াকফ সম্পত্তি রেন্ট ভাড়াতে দেওয়া আছে, বা আবার প্রশ্ন করেছিলাম কত বিঘা ওয়াকফ সম্পত্তি তার ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিতে হবে, বিক্রি হয়ে গেছে বা অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে। আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তৌহিদ আহমেদ খান সাহেবের পক্ষ থেকে, আমাদের আরটিআই করা হয়েছিল কত বিঘা সম্পত্তি, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, যে লিটিগেশন ওর কোর্ট কেস আছে, জায়গা নিয়ে সমস্যা হয় না, এই তথ্যটা দিতে। আমরা জিজ্ঞাসা করেছিলাম কত বিঘা সম্পত্তি বা কত ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সহ মতোয়াল্লিদেরকে নিয়ে ডিস্টারবেন্স অর্থাৎ সমস্যা আছে তার তথ্যটা দিন। পশ্চিমবাংলার সরকার বলছে ওয়াকফ বাঁচাবো, এই উত্তর দিতে তারা 2 বছর পার হয়ে গেল, 3 বছরের মধ্যে যাচ্ছে, যেটা উইদিন মান্থ দেওয়ার কথা 1 মাসের মধ্যে না 6 মাস। আচ্ছা আচ্ছা, যেটা সম্ভবত 1 মাসের মধ্যে দেওয়ার, সেটা 2 বছর পারিয়ে 3 বছর যাচ্ছে, এখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। তাহলে এরা কতটা সিরিয়াস ওয়াকফ প্রপার্টিরা ফিরিয়ে দিতে চাইছে? এরা কি ওয়াকফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে? এরা ওয়াকফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে না। কেন চাইছে না? আমাদের দেখুন ভাঙড়ে আবার 2 সাড়ে লড়াই লেগে গেছে। কেন লড়াই লাগছে ভাই? ওদের আদর্শগত লড়াই হচ্ছে নাকি? ষাঁড় শব্দটা আমি উইথড্র করে নিলাম, আমি সরি টু সে, আমি দুঃখিত, এই শব্দটা আমার ব্যবহার করা উচিত হয়নি, আমি শব্দটাকে তুলে নিলাম। 2 মহারথী নাম দিয়ে দিলাম, 2 হিরো। চলো খারাপ জায়গা থেকে আমি টপে তুলে দিচ্ছি 3 বেলা করে। 2 হিরো, 2 ভদ্রলোকের লড়াই লেগে গেছে। কেন ভদ্রলোকের লড়াইটা? এটাই, এক ভদ্রলোক 6 লেনের আশপাশে জমি দখল করত, লোকের কানে বা লোককে দিয়ে ভয় দেখিয়ে চমকে ধমকে 20,000, 25,000, 30,000 টাকা করে শতকে জমি নিয়ে ওই জমি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা করে শতক বা কাটাই বিক্রি করতো কোম্পানিদের কাছে। মধ্যখানে যে লাভটা নিত সেটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওই ভদ্রলোককে যখন জেলে দিল তখন এন্ট্রি মারলো কে? ক্যানিং পূর্বের আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক এসে ওই রকম ভাবে সাম্রাজ্য চালাচ্ছিল, টাকা মাল পাচ্ছিল। এখন আবার ও যখন জেল থেকে ছাড়া পেয়েছে ওর মনে কষ্ট লাগছে, আরে ওইখানে 3 বিঘে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে, তো 25,000 টাকা করে শতক কিনে 2.5 লাখ টাকা করে, 3 লাখ টাকা করে বিক্রি করছে। তার মানে শতক পিছু কত পাচ্ছে? যদি 2.5 লাখে বিক্রি করে 2,25,000, আর যদি 3 লাখে বিক্রি করে 2,75,000 টাকা করে শতক পিছু পাচ্ছে। 33 শতকে 1 বিঘা, আর 99 অর্থাৎ 100 শতকে 3 বিঘা। তাহলে এত টাকাও পেয়ে গেল, আমার হাতছাড়া হয়ে গেল। এই নিয়ে তোদের লড়াই? ওদের কি আদর্শগত লড়াই নাকি? যে ভাঙড়ের হসপিটালটাকে সুপার স্পেশালিটি করতে হবে, ভাঙড়ে হিমঘর তৈরি করতে হবে, ভাঙড়ের ছেলেদের জন্য স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙড়ে নতুন বাসুর তৈরি করতে হবে, এই আদর্শগত ওদের লড়াই নয়। ওদের লড়াইটা হচ্ছে কে কত কামাবো। তাই রাজ্য সরকারের থেকে বুঝতে পারছে ওয়াকফ প্রপার্টি, যেটা পার্ক সার্কাসে চিত্তরঞ্জন হসপিটালের উল্টো দিকে, যেখানে 1 কাঠার দাম প্রায় 5 কোটি টাকা, কয়েক বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেছে। টাকাটা রাজ্য সরকারের নেতা চামচারা খেয়েছে। যেখানে পার্ক স্ট্রিটের মতো জায়গায় 1 কাঠার দাম 2 থেকে 3 কোটি টাকা, ওখানে 12 কাঠা জায়গার উপরে বেসরকারি ভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আরো যে হাজার হাজার বিঘে জায়গা আছে, সেই জায়গাগুলো লুটে লুটে খাচ্ছিলাম। এই পয়সা আমাদের পকেটে আসছিল, এবার মোদিজি হাত মেরে দিয়েছে, আমাদের পকেটে যাবে না। এবার মোদি এই যে আপনার শুভেন্দু অধিকারীদের পকেটে চলে যাবে, বুক ফেটে যাচ্ছে। ওই জন্য এরা নকল কান্না কাঁদছে। আমার কথা বুঝতে পারছেন না? চিৎকার করছি বলে বুঝতে পারছেন না? আচ্ছা আমি সহজে বুঝাই। এতদিন তৃণমূলের নেতারা লুটে খাচ্ছিল, মজা পাচ্ছিল,
এবার দেখতে পাচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্তরা লুটে খাবে, ওই জন্য ওদের বুক ফেটে যাচ্ছে। নাহলে এই তথ্যটা দিতে বলুন না, বলবেন। এখানকার বিধায়ক কি আছে? বিধায়ককে জনাব রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন আপনারা যে নওশাদ ভাই যে বক্তব্যটা দিয়ে গেছে, আর এমপি আল্লাহ তার জান্নাত নসিব করুক, তিনি হায়াতে নাই, আর কি জিজ্ঞাসা করবেন তাকে? জিজ্ঞাসা করবেন যে প্রশ্নটা করে গিয়েছে, এর উত্তর দেবেন আপনারা? আরটিআই করলে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, সেই লিমিটেশনের সময়ের মধ্যে উত্তর দিতে হবে। 2 বছর পার হয়ে গেলে 3 বছর হতে যাচ্ছে, এখনো উত্তর দেয়নি। কেন এটা এত কান্নাকাটি করছে? 2012 সালের দিকে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকাফ ভবন। কোথায়? শিয়ালদার ওখানে বুয়ালি হোস্টেল আছে, ওখানে করবে বলেছিল। আপনাদের বলছি, যদি একটা ইট গেটে থাকে, একটা ইট, সিঙ্গেল ইট, ওই উদ্বোধনের সময় যে কি হয় গো ওটা বলো না, শিলা পুঁতেছিল, ওটা ছাড়া প্রায় 10 বছর পার হয়ে গেল। যদি একটা ইট গেতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ইটটা কেটেছে, তাহলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম। শুধু আপনাকে আমাকে ভুল বুঝানোর জন্য, আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে, লুটে নিচ্ছে। তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই। এবার আসা যাক যে আমরা কেন এর বিরোধিতা করছি। প্রশ্ন থাকতে পারে তো ভাই? আমাদের কাছে এই প্রশ্নটাই ছুটছে। আমি মিডিয়াতে দেখছিলাম, হাসছিলাম। 2-3টে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির দায়িত্বশীলেরা মিডিয়াতে বসেন, তারা অশিক্ষিত নয়। এটা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো। তারা যথেষ্ট জানে, জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না। যতটুকু আছে ততটুকুই হবে না। বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে, আর মিডিয়াতে থাকতে চাইছে, আর কোনো জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। তাই ইচ্ছাকৃতভাবে কি করছে? হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে, যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে। ওয়াকাফ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকাফের হয়ে যাবে, তুমি যাই করো আর জায়গা পাবে না ফিরে। এটা চরম অসত্য কথা বলছে। এই অসত্য কথার বিরুদ্ধে আমি বিধানসভার মধ্যে জবাব দিয়েছি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, যদি ওয়াকাফ বোর্ডের 1995 সালের যে আইন আছে, এই আইনে কোন জায়গায় যদি দেখাতে পারে ওই ধরনের কোন প্রভিশন আছে, নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে কথা বলবে। আরে ওই ধরনের কোন আইন হতে পারে? ওয়াকাফ বোর্ডে তো বদমাইশ লোক থাকতেই পারে, আছে তো, ওই জন্য তো ওয়াকাফ সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। কারো সম্পত্তির সামনে গিয়ে দুটো কি বলে ওটাকে নেম প্লেট লাগিয়ে দিল, আর তা ওই ওয়াকাফের হয়ে গেল। আর জানি না আমার ভাগ্য, আমাদের এমপি, আমাদেরই এমপি, উনি আবার মাইকে বলছেন কি 20-25 জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়াকাফের হয়ে যাবে। মানে ভড়কাচ্ছে তো। আর স্বাভাবিকভাবে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে বলুন? যদি কোনো সময় মাগরিবের সময় ওয়াক্ত চলে যাবে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান, আমার সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে, এই আমার দলির সাথে নামাজ পড়ে নাও, আমার কামরাটাতে পড়ে নাও, আর নামাজ পড়তে দেবে তো? বলে বাবা আমার তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুই কেটে পড়ে এখান থেকে, তুই এসে খেয়ে যা, নামাজ তুই পড়তে পারবি না, বলবে তো নাকি ভাই? কারণ ও যা মিথ্যে কথা বলছে। আচ্ছা, এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী আছে, এ তো মাওলানা সাহেব আছে, আরো এখানে মাওলানা ইমাম সাহেব যদি থাকে কেউ বলুন আমাকে একজন, এই ধরনের ইসলামে কোনো প্রভিশন আছে কি? তাহলে কি করছে ওরা? কি করছে? হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই, তাহলে তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর কাজ হচ্ছে না, ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে। বিজেপি হিন্দু ভোট নেবে, আর তৃণমূল মুসলমান ভোট নেবে, আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে। এই চক্র তো ঠিক একইভাবে কি বলছে নাকি বলা আছে, মুসলমানরা যেখানে ওয়াকাফ বোর্ড যেখানে নেম প্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকাফ হয়ে যাবে। আমি আপনাদের বলি, 1995 সালের ওয়াকাফের আইন এটা আছে, এর মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এখনো আমাকে এসে বলতে পারেন, কোনো আইনে যদি লেখা থাকে আমি আবার শুধরে নেব। তো এটার মধ্যে নেই। এই যেটা আমাদের বললেন, প্রসেনজিৎ বললেন 1954 সালে সংবিধানের আর্টিকেল 9/1 ওয়াকাফ বোর্ড তৈরি হয়েছে। আর 1995 সালে ওয়াকাফের প্রিন্সিপাল অ্যাক্ট
বা আইনগুলো তৈরি হচ্ছে। আর বিজেপি সরকার কি করছে, এই আইনগুলোকে এমন এমন জায়গায় ধাক্কা দিচ্ছে যেখানে ওয়াকফ বোর্ডকে দুর্বল করে, ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করে নেবে। আমি বিধানসভার মধ্যে বলেছি, আজকেও বলছি, আমি দাঁড়িয়ে বলেছিলাম, আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকা রে। কারণ বিজেপি সরকার তাদের লাভবানের জন্য বিল আনছে আর ভারতবর্ষের মুসলমানরা তার বিরোধিতা করছে। আমাদের মতো পোকা পৃথিবীতে নেই। কিন্তু কি লাভবান করছে একটু শুনুন আপনারা। প্রথমেই আসছে ওয়াকফ না, ওয়াকফ হয়ে গেছে বলছি, আমিও বলে দিচ্ছি ওয়াকফ। আর যে দান করে তাকে ওয়াকিফ বলে। যাক, প্রথমে এতে মোট 44টা পয়েন্ট আছে, 40-এর অধিক সংশোধনী আছে, যে সংশোধনীরা ওরা এনেছেন। প্রথমেই 2 নম্বর আপনার সেকশনে ওয়াকফ নাম তুলে দিয়েছে যে ঐতিহ্য, যে প্রায় সুদীর্ঘ বছরের ইতিহাস, সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার ওদের কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা। আপনি দেখুন কলকাতার খিদিরপুরের যে আমাদের ডকটা ছিল নেতাজির নামে, সেই আপনার ডকটা ছিল, সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল। আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মত্যাগ, নেতাজির যে লড়াকু মানসিকতা, নেতাজি যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে জানে জীবনে রিস্ক নিয়েও বিদেশে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল, নেতাজি আজকে আমাদের বুকের মধ্যে আছে, হৃদয়ের মধ্যে আছে। সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য, তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে। ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিল, ঠিক একইভাবে ওয়াকফের নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে, অনেক বড় নাম দিয়েছে। তারপরে এসেছে এই কথাটা উনি প্রসঙ্গে বলছেন, অনেক কিছু আছে, আমি কি পয়েন্টস গুলো কিছু বলছি, ভয়ঙ্কর যেগুলো জায়গা একটু বলছি। বলেছেন প্র্যাকটিসিং ইসলাম, একটা পয়েন্ট দাদা হয়তো আমার জন্যই রেখে দিয়েছিল। প্র্যাকটিসিং ইসলাম বলে আছে যে এরপরে 5 মিনিট বক্তব্য দেবো। আমাদের এই ওয়াকফ প্রপার্টিকে নিয়ে আমার হিন্দু ভাইদের সাথে মুসলিম ভাইদের যে মানে সমস্যা তৈরি করার চেষ্টা করছে, সেটাকে আমি ক্লিয়ার করে দেবো। এটা সেকশন 3/9/A, ঠিক আছে একটা। আর ঠিক এখানে একটা সেকশন দিয়ে রেখেছে যে 5 বছর কম করে 5 বছরে প্র্যাকটিসিং ইসলাম হতে হবে। এবার বলুন প্র্যাকটিসিং ইসলামটা মানে কি? আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে পাচ্ছেন না। অনুশীলনের মধ্যে, অর্থাৎ ইসলামিক তরিকা, আইন কানুন সবটা, 5 ওয়াক্ত নামাজ হবে, 1 মাস রোজা রাখবে, যেভাবে যা ইসলাম নির্দেশনা দিয়েছে সেটাকে হুবাহুব মেনে চলার নাম হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম। But who decided who is practicing Islam or who is not practicing Islam? কে এটা ডিসাইড করবে? কে নির্ধারণ করবে? মোদি কি অফিসার লাগাবে প্রত্যেকটা মুসলমানের পেছনে একটা করে, না মমতা একটা অফিসার দেবে? এমনি আজকে অফিসারের অভাবে রেলের দুর্ঘটনা প্রত্যেকদিন বেড়ে যাচ্ছে, এরা ধান চুরিকে আটকাতে পারছে না, পুলিশের অভাবে চোর চুরটা বেড়ে যাচ্ছে, অনৈতিক অসামাজিক কাজ বেড়ে যাচ্ছে, পুলিশ নাই, অফিসার নাই। আবার নাকি তাহলে প্রত্যেকের মুসলমানের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে নাকি? যে এই প্র্যাকটিসিং মুসলমান না নন প্র্যাকটিসিং দেখতে হবে। ফজরের সময় শীতকালে উঠে নামাজ পড়ছে কি পড়ছে না দেখার জন্য একটা মুসলমানের পেছনে একজনকে লাগিয়ে রাখতে হবে। রমজান মাসে 1 মাস রোজা রাখছে কি রাখছে না এটা কে দেখবে? তাহলে মোদিকে দেখতে হবে। এটা কি হতে পারে ভাই? একটা পার্ট বলে দিয়েছেন এই দান করার ব্যাপারে, আমি অন্য পার্টটা বলছি এই প্র্যাকটিসিং ইসলামে। তাহলে এইগুলো কি জানি না, যখন এই বিলটা তৈরি করতে বসেছিল যারা কি সেবন করেছিল। আমি আপনাদের বলে যাই, ক্ষমতার দম্ভ দেখিয়েও যদি এটাকে বিলটা পাস করায়, নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে থাকবে এই বিলের বিরুদ্ধে লড়াই করতে।